আর হচ্ছে ওয়ানেও শেয়ার দিবা, মাস্ট বলে দিবা। হ্যাঁ, দুইজনটা বলছে একসাথে। হ্যালো 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 হ্যালো, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সো স্বাগত জানাচ্ছি সবাইকে আমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের জন্য যে ফ্রি ক্লাসগুলো নিচ্ছি, সো এই ক্লাসগুলোতে। সো আমরা বিশেষ করে হচ্ছে প্রত্যেকে জানি যে এই ক্লাসগুলো তোমাদের জন্য কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। যেহেতু গুচ্ছ পরীক্ষা 27শে মার্চ শুরু হতে যাচ্ছে, তোমাদের কিন্তু প্রিপারেশনটা আগে থেকে ভালোভাবে নিতে হবে, একটু গুছিয়ে নিতে হবে। আর বিশেষ করে হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট এই দুইটা সাবজেক্ট কিন্তু একটু ভালো করে পড়তে হবে, যেহেতু অনেক মার্ক, ঠিক আছে। কোশ্চেন খুবই ডিপলি হবে এবং প্রত্যেকটা টপিক পড়তে হবে। ধরো হিসাব বিজ্ঞানে টপিক আছে কতগুলা টপিক, মনে করো 22টা বা 23টার মতো টপিক আছে, দুইটা পত্র মিলিয়ে। তারপরে এক্সট্রা কিন্তু ছোটো ছোটো টপিক থাকে, যেই টপিকগুলো থেকে প্রশ্ন আসবেই, মাস্ট আসবে। সো এই ক্লাসগুলো করলে ইনশাল্লাহ তুমি কিন্তু প্রথমত এটা ধরতে পারবা যে কোশ্চেন প্যাটার্নটা কেমন এবং কিভাবে প্রিপারেশনটা নিতে হবে, ঠিক আছে। আর বারবার আমি বলি, এই বছর কোশ্চেন কনসেপচুয়াল হবে, ডিপলি হবে, তাহলে তোমার কিন্তু প্রশ্নগুলা এমনভাবে সলভ করতে হবে যাতে করে তুমি ওই প্রত্যেকটা টাইপের কোশ্চেন ইজিলি আনসার করতে পারো 100% কনফিডেন্স নিয়ে, ঠিক আছে। সো আমার বিশ্বাস প্রত্যেকে পড়াশোনা করতেছে ঠিকঠাক মতো, ভালো চলতেছে। দেখো, তুমি এটা যদি টার্গেট করো যে শেষের 1 মাস গিয়ে পড়বো, 20 দিন পড়বো, তাহলে কিন্তু ভুল পথে আসছো। তোমার যে টার্গেট করতে হবে বা টার্গেট নিতে হবে যে অবশ্যই পড়াশোনার মধ্যে থাকতে হবে এবং প্রতিদিন পড়তে হবে, প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, রিভিশন দিতে হবে, ঠিক আছে। তো কাইন্ডলি যারা যারা যুক্ত হয়েছে সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি আবারও। প্রত্যেকে লাইভটি শেয়ার করে দিব বন্ধুদের মাঝে, আর একটু শেয়ার করে ডান লিখে দাও, ঠিক আছে। সবাই একটু শেয়ার করে ডান লিখে দাও। সো আমরা শুরু করে দিব এবং মূল ক্লাসে চলে যাব। তার আগে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাদের আগের ক্লাসটা নিয়ে, তাহলে এই কোশ্চেনগুলো করতে পারো। আমি শুরুতে তোমাদের প্রশ্নের আনসার দিয়ে দেন হচ্ছে সরাসরি আমরা ক্লাসে চলে যাব। এবং আজকে আমরা যে প্রশ্নগুলো সলভ করব খুবই গুরুত্বপূর্ণ, এবং বিশেষ করে 21 মাস সেশন থেকে কোশ্চেন আমরা একটু বেশিই প্র্যাকটিস করব, ঠিক আছে। ওকে, ঠিকঠাক আছে কিনা, এবং সবাই একটু লাইভটি শেয়ার করে ডান লিখো প্রত্যেকেই। সবাইকে 30 সেকেন্ড সময় দিচ্ছি, 30 সেকেন্ড বা 40 সেকেন্ড। সবাই একটু শেয়ার করে ডান লিখে দাও ভাইয়া, কেউ ফার্স্ট। সবাই লাইভটি শেয়ার করে একটু ডান লিখে দাও। আর সব কিছু ক্লিয়ার তো? সাউন্ডটা ঠিক আছে কিনা একটু দেখো, সাউন্ডটা ঠিক আছে কিনা একটু দেখো। যদি ঠিকঠাক থাকে আমাকে একটু বলো যে ভাই ওকে ওকে ডান শেয়ার করা। দেন হচ্ছে আমি একদম মেন ক্লাসে চলে যাচ্ছি। আর সবাই জাস্ট 2জন 3জন করে বন্ধুদেরকে একদম ধরে ধরে টেনে নিয়ে আসো ক্লাসে। কয়েকদিন পরেই হচ্ছে পরীক্ষা, সো আগে আগে ক্লাসগুলো করলে হোপফুলি এটা তোমাদের জন্য অনেক বেশি বেশি তোমাদের জন্য ইউজফুল হবে এবং তোমরা বেনিফিটেড হবে ইনশাল্লাহ। ওকে, সো আমরা চলে যাচ্ছি এবং আমরা লাস্ট দুইটা ক্লাসে 25 থেকে 26টা এমসিকিউ সলভ করছি। যদি এমসিকিউ বলি তাহলে ভুল হবে, কারণ আমরা কনসেপ্ট ক্লিয়ার করতেছি এখানে, আমরা টপিকগুলো বিশ্লেষণ করতেছি এখানে, আমরা হচ্ছে সম্ভাব্য কতভাবে প্রশ্নটা আসতে পারে, স্ট্রাকচার কতভাবে হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতেছি। সো এটা শুধুমাত্র যদি এমসিকিউ সলভ বলো তাহলে ভুল হবে, ঠিক আছে। সো এটা সাজেশন পাশাপাশি অ্যানালাইসিসমূলক ক্লাস। সো আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছে আকাশা মণি, শরীফ, মিনা যুক্ত হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে আমরা আজকে 26 থেকে শুরু করব, ওকে। এবং আজকের কোশ্চেনগুলোতে দেখলাম যে এখানে তোমার থিওরি থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসছে। হ্যাঁ, থিওরি থেকে প্রশ্ন আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, প্রতি বছর আসতেছে, এইগুলো আছে। আর পাশাপাশি কিন্তু তোমার এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কিছু ম্যাথ আছে, যে ম্যাথগুলোতে আমরা ভুল করি, তোমার কাছে মনে হবে খুবই সহজ ম্যাথ, বাট এই ম্যাথগুলোতে আমরা ভুল করি, এইগুলো আমরা ইনশাল্লাহ সলভ করব, ঠিক আছে। তো আমরা চলে যাচ্ছি সরাসরি 26 নম্বর প্রশ্নে। 20 ওকে 22 আমরা নতুন অনুপাত লাস্ট ক্লাসে শিখছি এবং 1 সেকেন্ডে নতুন অনুপাত আমরা বের করতে পারবো এখন, আশা করি 1 সেকেন্ডে যে কোনো নতুন অনুপাত আমরা এখন ক্যালকুলেশন করতে পারবো, এতটুকু বিশ্বাস আমার আছে তোমাদের প্রতি, এবং আমি এমনভাবে শিখাইছি ইনশাল্লাহ, ঠিক আছে। সো আমরা এবার সলভ করতেছি 26 নম্বর প্রশ্ন। এই কোশ্চেনটা একটু হলে তোমার কাছে মনে হতে পারে এক্সেপশনাল, বিকজ এখানে প্রকৃত আছে। আমরা কিন্তু প্রকৃত এর আগে দেখি নাই। প্রকৃত দেখছি? প্রকৃত ছিল? প্রকৃত ছিল না। তাহলে এই যে প্রকৃত হিসাব, এটার আরেকটা নাম কি বলো তো? এই প্রকৃত হিসাবের আরেকটা নাম হচ্ছে বাস্তব হিসাব। কি হিসাব? বাস্তব হিসাব। তা আমরা অস্থায়ী হিসাব নাম শিখছি, অস্থায়ী হিসাব, অবাস্তব হিসাব, বাট
বাস্তব হিসাব কোনগুলা এটা কি জানি? বাস্তব হিসাবগুলো কিন্তু আমরা নর্মালি জানি না এবং আমাদের কনসেপ্ট ওভাবে ক্লিয়ার না, তাই তো? সো আমরা জানি অস্থায়ী, নামিক বা অবাস্তব হিসাব হচ্ছে আয় ব্যয় উত্তোলন, অর্থাৎ যেগুলো আয় বিবরণীতে যায়। তাহলে বাস্তব হিসাব কোনগুলা? যেগুলো আর্থিক অবস্থার বিবরণীতে যায় এবং যেগুলা সমাপনী পরবর্তী মিলে যায় সেগুলো হচ্ছে বাস্তব হিসাব। মনে করো বাস্তব হিসাব হচ্ছে সম্পদ, সম্পদ, তারপর হচ্ছে দায়, সম্পদ, দায় এবং হচ্ছে মূলধন। সম্পদ, দায় অথবা মূলধন, এইগুলো হচ্ছে বাস্তব হিসাব। এইগুলো হচ্ছে বাস্তব হিসাব, এইগুলো হচ্ছে স্থায়ী হিসাব, এইগুলো হচ্ছে প্রকৃত হিসাব। তার মানে বাস্তব হিসাবের আরও দুইটা নাম আছে, একটা হচ্ছে স্থায়ী হিসাব, আরেকটা হচ্ছে প্রকৃত হিসাব। তার মানে বাস্তব হিসাব, স্থায়ী হিসাব এবং প্রকৃত হিসাব। আমি গট ইট অর নট? সবাই বুঝতে পারছি? বাস্তব হিসাব, প্রকৃত হিসাব এবং হচ্ছে তোমার ওকে। সো আমরা চলে যাচ্ছি এবার সলভ করতে 26 নম্বর প্রশ্ন, সম্পদ, দায় অথবা মূলধন, এইগুলো হচ্ছে ওকে ক্লিয়ার? ওকে, যারা এখন যুক্ত হচ্ছে সবাই একটু লাইভটি শেয়ার করে দিব এবং যারা লাইভে রিয়াকশন দেন একটা রিয়েক্ট দিয়ে দেই, লাভ রিয়াকশন দিয়ে দেই, দেখি ক্লাসের প্রতি কতটুকু ভালোবাসা আছে। এমনিতে তো সবার মনে অনেক ভালোবাসা, তাই না? আর আমরা জানি কমার্সের শিক্ষার্থী সব কিছু পজিটিভলি, জানুয়ারিকে আমরা কি বলি? জানো বলি। আমরা লাভ বলতে ভালোবাসাকে না বুঝি, আমরা প্রফিট বুঝি, টাকা বুঝি, ঠিক আছে? তাই লাভ লাভ তো সবাই বুঝি, তাই না? তাহলে সবাই একটু শেয়ার করে দেই। ওকে, সো তাহলে স্থায়ী হিসাব, বাস্তব হিসাব, এইগুলো কিন্তু তোমার সমাপনী পরবর্তী মিলে যায়। মনে রাখবা এই হিসাবগুলো হচ্ছে সমাপনী পরবর্তী মিলে যায়। আর অস্থায়ী হিসাবগুলা, অস্থায়ী হিসাবগুলা, এই অস্থায়ী হিসাবগুলা, অস্থায়ী হিসাবগুলো হচ্ছে তোমার সমাপনী দাখিলার মাধ্যমে শূন্য করে দেওয়া হয়। অস্থায়ী হিসাবগুলো সমাপনী দাখিলার মাধ্যমে শূন্য করে দেওয়া হয়। এই অস্থায়ী হিসাবগুলো আমি একটু লিখে দিচ্ছি। এই টার্মগুলো ইজি মনে হলে এখান থেকে কিন্তু মাস্ট কোশ্চেন আসবে, এখান থেকে মাস্ট প্রশ্ন আসবে, এখান থেকে কোশ্চেন থাকবেই থাকবে। আয়, ব্যয় এবং উত্তোলন। মনে রাখবা এই অস্থায়ী, নামিক বা অবাস্তব হিসাবগুলোর জের শূন্য করে দেওয়া হয়, ক্লোজ করে দেওয়া হয়। কিসের মাধ্যমে এগুলো ক্লোজ করে দেওয়া হয়? সমাপনী দাখিলার মাধ্যমে। আর স্থায়ী হিসাবগুলো বিশেষ করে সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব অথবা মূলধন, এই তিনটা সমাপনী পরবর্তী মিলে যায়, ঠিক আছে? এই তিনটা হচ্ছে সমাপনী পরবর্তী মিলে যাবে। তাহলে বাস্তব হিসাবগুলো সমাপনী পরবর্তী মিলে যাবে, বাস্তব হিসাবগুলো সমাপনী পরবর্তী মিলে যাবে। আর অবাস্তব হিসাবগুলোর জের আমরা শূন্য করে দিব, ঠিক আছে? ওকে, সো দেন চলে যাচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে। এটাও তোমার একদম 3 থেকে প্রশ্ন আসছে। একটু পরে আমরা ধুমসে ম্যাথ সলভ করবো, ঠিক আছে? একটু পরে দেখবা যে কত টাইপের ম্যাথ চলে আসবে ভাই, এবং খুবই ইন্টারেস্টিং ম্যাথগুলো, ঠিক আছে? সেগুলো আমরা সলভ করব। তার আগে দেখো 26 নম্বর কোশ্চেনটা, এই প্রশ্নটা কি বলছে? এই কোশ্চেনটা বলছে যে কোনটি 1994 সালের কোম্পানি আইন অনুসারে কি করা হয়? উদ্ধৃতপত্রের ছক। কোনটি কোম্পানি আইন অনুসারে 1994 সালের কোম্পানি আইন তো আমরা জানি 1994 সালের কোম্পানি আইন অনুসারে উদ্ধৃতপত্রের ছক। এটা হচ্ছে টেবিল 11, টেবিল 11 অথবা তালিকা 11, ঠিক আছে? তার মানে টেবিল বা তালিকা 11, হ্যাঁ, এই তালিকা 11 অনুসারে কী করে আমরা উদ্ধৃতপত্রে দেখাই কি আর্থিক অবস্থার বিবরণীটা। এটা হচ্ছে 1994 সালের কোম্পানি আইন অনুসারে। তফসিল বা তালিকা 11 হচ্ছে এটা অনুসারে আমরা দিয়ে থাকি 1994 সালের কোম্পানি আইন অনুসারে, ঠিক আছে? আর এটা হচ্ছে IAS, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। ওকে, সো এবার আমরা যে প্রশ্নটা সলভ করব খুবই গুরুত্বপূর্ণ। সো আমি একটু দেখতে চাই যে এই কোশ্চেনটা তোমরা কে কে নিজেরা সলভ করতে পারো। সো সবাই ট্রাই করি, দেখি কে কে সলভ করতে পারি। সবাই জাস্ট একবার করে চেষ্টা করি, সবাই আনসার করে ট্রাই করো। দেন আমি এটা একদম সুন্দর করে ব্যাখ্যা করে দিব। এবং বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু এই টাইপের কোশ্চেন ভুল করে, আর পরীক্ষার হলে কিন্তু এইগুলা মাথায় কাজ করে না, ঠিক আছে? বিশ্লেষণমূলক কোশ্চেন, প্রত্যেকটা অপশন ধরে ধরে সলভ করতে হবে। সো তোমরা আনসার করার ট্রাই করো, আনসার করতে থাকো, ভুল হোক ডাজেন্ট ম্যাটার। আমি হচ্ছে এটা কি করে দিব, আমি হচ্ছে এই ফাঁক দিয়ে এটা সুন্দর করে লিখে দিচ্ছি, হ্যাঁ, এটা সুন্দর করে লিখে দিচ্ছি। তোমরা জাস্ট এটা আনসার করার ট্রাই করো। দেখো আমরা সবাই জানি বিক্রয়, বিক্রয় থেকে আমরা কন্ট্রিবিউশন মার্জিন, সরি আমরা বাদ দিব পরিবর্তনশীল ব্যয়। কী বাদ দিব? পরিবর্তনশীল ব্যয়। এটা আমি লিখে দিচ্ছি, তোমরা নিজেরা সলভ করো। এই পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে আমরা পাবো হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। কী পাবো? কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশনের মার্জিনের অনেকগুলো নাম আছে, কন্ট্রিবিউশন মার্জিনের অনেকগুলো নাম আছে। কন্ট্রিবিউশন মার্জিন, অনুদান প্রান্ত, অবদান প্রান্ত, দত্তাংশ। এখান থেকে আমরা বাদ দিব হচ্ছে স্থায়ী ব্যয়, এখান থেকে আমরা বাদ দিব
স্থায়ী ব্যয়, কী বাদ দিব? স্থায়ী ব্যয়। তাহলে আমরা পেয়ে যাবো প্রতিষ্ঠানের কি বলতো? মুনাফা। কী পাবো বলতো? মুনাফা। এই যে সিকোয়েন্সটা, জাস্ট একটা সিকোয়েন্স মনে রাখতে পারলে এই সিকোয়েন্সটা তুমি এই চ্যাপ্টারের যত সূত্র আছে তোমার কিন্তু মুখস্থ করা লাগবে না, একটা সিঙ্গেল সূত্র তোমার মুখস্থ করা লাগবে না, ঠিক আছে? জাস্ট সিকোয়েন্সটা মনে রাখতে হবে। তাহলে এবার দেখো এখানে ওরা প্রত্যেকটার সিম্বল দিয়ে দিছে, কন্ট্রিবিউশন মার্জিনকে ওরা প্রকাশ করছে সি ধারা, তাহলে আমরা লিখলাম সি। তারপর দেখো মোট বিক্রয় বা আয়কে তারা টি ধারা প্রকাশ করছে, এটাকে টি ধারা প্রকাশ করছে। তারপর পরিবর্তনশীল ব্যয়কে তারা লিখছে বি, ভ্যারিয়েবল কস্ট, এটা ঠিক আছে, ভি লিখছে। তারপর দেখো স্থায়ী ব্যয়কে লাগছে এফ, এফ লিখছে, এফ মাইনাস করলাম। তাহলে আমরা বলবো মুনাফার, মুনাফাকে তারা পাই ধারা প্রকাশ করছে, কি ধারা? পাই ধারা। এবার প্রথমে আছে সি ইকুয়াল টি মাইনাস ভি। সিতে হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন, সিতে কি বলতো? এই সিতে হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন, এই সিতে হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে টি মাইনাস ভি। এখন দেখো এই যে টি ছিল কি বলতো? টি ছিল বিক্রয় মূল্য। এই বিক্রয় মূল্য থেকে ভ্যারিয়েবল কস্ট যদি আমি বাদ দেই, বিক্রয় থেকে ভ্যারিয়েবল কস্ট বাদ দিলে আমরা কি পাবো? কন্ট্রিবিউশন মার্জিন সি। তাহলে প্রথমটা কি কারেক্ট? হ্যাভ ইউ গট ইট? প্রথমটা কারেক্ট। সেকেন্ড দেখো এই যে সি, সি মানে কি? কন্ট্রিবিউশন মার্জিন। পাই মাইনাস এফ, এই যে দেখো পাই আর এটা হচ্ছে কি এফ। এবার এই স্থায়ী ব্যয় এটা কি আছে? মাইনাস আছে। কন্ট্রিবিউশন মার্জিন থেকে স্থায়ী ব্যয় মাইনাস করলে পাওয়া যায় মুনাফা। ভালো করে বোঝার ট্রাই করো, মনোযোগ দাও। এই কন্ট্রিবিউশন মার্জিন থেকে যদি স্থায়ী ব্যয় বাদ দাও তাহলে পাবে মুনাফা। তার মানে এই কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমি যদি মুনাফা বাদ দিই তাহলে কী পাবো? স্থায়ী ব্যয়। আর বের করতে বলছে কন্ট্রিবিউশন মার্জিন, তাহলে এই মাইনাসটা এই পাশে নিয়ে আসলে কী হবে? প্লাস। মুনাফা আর স্থায়ী ব্যয়, এই পাই এবং এফ এই দুইটা যোগ করলে কি হবে? কন্ট্রিবিউশন মার্জিন। কিন্তু এখানে আসছে কি? মাইনাস। তাহলে কোন নম্বরটা সঠিক নয়? সঠিক নয়, আমরা পেয়ে গেছি বি নাম্বারটা সঠিক নয়। তাহলে এটাই কারেক্ট আনসার এখানে। তারপর দেখো সিতে কি? এফ মাইনাস এল, স্থায়ী ব্যয়ের সাথে আমরা লসটা মাইনাস করব, ইয়েস, তাহলে এটা কারেক্ট। আর এই টিতে হচ্ছে বিক্রয় মূল্যকে যদি আমরা এই আর মানে কি? আর হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, দেখো আর হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, এই যে দেখো কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। তাহলে বিক্রয় মূল্যকে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত দ্বারা ভাগ করলে পাওয়া যায় প্রতিষ্ঠানের কন্ট্রিবিউশন মার্জিনটা, টাকার পরিমাণটা, ঠিক আছে? তাহলে কোনটা সঠিক নয় বলো তো? সঠিক নয় কোনটা? প্রত্যেকেই বলি। মরিয়ম নিহা যুক্ত হয়েছে আমাদের সাথে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কারা কারা শেয়ার করছে একটু বলি তো, যারা যারা শেয়ার করছে একটু ডান লিখো, বলো দেখি কে কে শেয়ার করছো। তোমাদের জন্য যে ফ্রি ক্লাসগুলো দিতেছি, সো এটা কিন্তু 14 তারিখ পর্যন্ত চলবে, হ্যাঁ? সো এই ক্লাসগুলো করো, তোমাদের বন্ধুদেরকে মেনশন দাও, তারা যাতে ক্লাসগুলো করতে পারে, যারা হচ্ছে কোথাও পড়তে পারতেছে না, ঠিক আছে? মরিয়ম ওয়ালাইকুম আসসালাম। তো যারা শেয়ার করো না কাইন্ডলি একটা করে শেয়ার করে দাও, আর লাইভে একটা করে রিয়াক্ট দিয়ে দাও, হ্যাঁ? ওকে, তাহলে এটা সবাই পারছি, বুঝতে পারছি। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন থাকে চটপট বলে ফেলো, যদি কারো কোনো প্রশ্ন থাকে। আর এটা একটু নোট করে ফেলো, ফার্স্ট নোট করে ফেলো। ওকে, সবাই বি নাম্বার আনসার করছো, অল আর কারেক্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। শাহরিয়ার খান কেমন আছেন ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, ওকে, যদি কারো কোনো প্রবলেম থাকে ঝটপট বলে ফেলো, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। অনুপার্জিত আয় সমন্বয় না করা হলে, ভাই এই অনুপার্জিত আয় এটা থেকে প্রশ্ন আসবে আসবে আসবে, 100% শিওর আসবে, মাস্ট আসবে। এটা থেকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে, তোমরা জানো। এই পর্যন্ত যতগুলো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিচ্ছে তোমরা জানো এখান থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে? তো বিকল্প নাম্বার একটু মনে রাখবা। অনুপার্জিত আয়, এটার আরেকটা নাম হচ্ছে অগ্রিম আয়। অনুপার্জিত আয়, অগ্রিম, এবং এটার আরেকটা নাম হচ্ছে অনর্জিত আয়। এটার আরেকটা নাম হচ্ছে অনর্জিত আয়। আমি বারবার বলি, সমাপনী দাখিলা তুমি যখনই দিবা প্রথমে দেখবা যদি হচ্ছে দেওয়া হয় তাহলে কি প্রভাব পড়তেছে, না দেওয়া হলে এটা হচ্ছে ব্যতিক্রম, দ্যাটস ইট। তাহলে এই অগ্রিম আয়টা আমরা সবাই জানি এটা হচ্ছে একটা দায়। এটা কি একটা দায়? এটা একটা চলতি দায়। এই অগ্রিম আয়, অনুপার্জিত আয়, অনর্জিত আয়, আনআর্নড সার্ভিস রেভিনিউ, ঠিক আছে? আনআর্নড সার্ভিস রেভিনিউ। তো এটার যদি আমরা সমন্বয় দাখিলা করি, মানে এটার যদি সমন্বয় করা হয়, সমন্বয় করলে আমার এখানে হচ্ছে এটা যদি একটা দায়, দায় হ্রাস পাবে, দায় হ্রাস পাবে। সমন্বয় করলে কি করবে? দায় হ্রাস পাবে আর আয় বৃদ্ধি পাবে। দায় হ্রাস, আয় বৃদ্ধি, এটা আমরা সবাই জানি। আয় বাড়লে দায় হ্রাস পায়, এটা সিম্পল। আর সমন্বয় যদি না করো তখন কি বিপরীত হয়ে যাবে, তখন দায়টা হচ্ছে বৃদ্ধি পাবে, যদি এটা আমার নিচে লেখা উচিত, আর আয়টা তখন কি করবে? হ্রাস পাবে, বিপরীত হয়ে যাবে।
বিপরীত হয়ে যাবে, জাস্ট এতটুকুই। ঠিক আছে? তো সমন্বয় দাখিলার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ভাই দিলে কি প্রভাব পড়ে, না দিলে কি প্রভাব পড়ে, এই জিনিসটা মনে রাখবা। তো ফার্স্ট অফ অল তুমি হচ্ছে এটা সমন্বয় দাখিলা করবা, সমন্বয় দাখিলা দিবা, যে সমন্বয় দাখিলা করলে এটা কি প্রভাব পড়তেছে, তারপর না করলে কি প্রভাব পড়তেছে, দ্যাটস ইট, এতটুকুই। ওকে, শরীফ ইসলাম, জোবায়ের, তারপরে নুরু মোল্লা, ফাতেমা ইসলাম, মোহাম্মদ নাইম, সবাইকে বুঝতে পারছি? তার মানে আমরা সমন্বয় দাখিলা দিলে দায় কি করবে, বেশি দেখাবে। ঠিক আছে, সমন্বয় দাখিলা যদি আমরা দেই সেক্ষেত্রে দায়টা বেশি দেখাবে। হ্যাভ ইউ গট ইট অর নট? এই শোনো, এখন কিন্তু হচ্ছে ফাঁকি দেওয়া চলবে না। সো লাস্ট পরীক্ষা, তো অবশ্যই না বুঝলে বলবা যে ভাই বুঝি নাই। হ্যাঁ, তবে ক্লাসে কিন্তু চুপ করে থাকবা না, এটা তোমার নিজের লস। নিজের লস হচ্ছে, নিজেকে ঠকানো হচ্ছে, নিজের বাবা মাকে ঠকানো হচ্ছে, তারপর পরিবার, ফ্যামিলি, সমাজ, দেশ, সবাইকে ঠকানো হচ্ছে। ঠিক আছে, সো এটা করা যাবে না। ওকে, সাদে ইসলাম লিখছো বি নাম্বার, রিক্তা লিখছো বি নাম্বার, আমাদের কাইমুল ইসলাম, কাইম লিখছে বি নাম্বার, মোহাম্মদ নাইম বি নাম্বার। ওকে গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ, বুঝতে পারলে। আর এটা থেকে কিন্তু প্রশ্ন আসবেই। ওকে, আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি, কোশ্চেন নাম্বার 29। সো এবার আমরা একটা কোশ্চেন সলভ করবো কর কমিশন থেকে। যারা পেইড ব্যাচের আছে আমাদের, তোমরা জানো এখান থেকে একটা কোশ্চেন আমি এর আগেও সলভ করাইছি, বাট এখান থেকেও কি একটা প্রশ্ন আসতে পারে। কর কমিশনটা বিবিধটা, একতরফা, তারপরে অব্যবসায়ী প্রতিষ্ঠান, হিসাব নিকাশ, ঘুরাই ফিরে কিন্তু এগুলো থেকে প্রশ্ন আসে, প্রতিবারে আসতেছে। ওকে, সো এটা হচ্ছে সবাই অ্যান্সার করো, দেখি এটা তোমরা নিজেরাই পারবা। গট ইট, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই পারবা, আমি বিশ্বাস করি এটা সবাই অ্যান্সার করতে পারবা। তার আগে আমি একটু বলে রাখি, আজকে আমরা অনেকে যুক্ত হয়েছি ক্লাসে, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা গতকালকে ক্লাস করছে আজকে অনেকেই নিয়ে আসছো ক্লাসে তোমার ফ্রেন্ডদেরকে, থ্যাংক ইউ। তো আমাদের জিএসটি 2.0 কোর্সে ভর্তি চলছে, জিএসটি 2.0 কোর্সে 15ই ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু হতে যাচ্ছে। মাত্র 1500 টাকা দিয়ে, মানে 1499 টাকা দিয়ে কিন্তু ভর্তি হতে পারবা। 1499 টাকা দিয়ে এখন ডিসকাউন্টে ভর্তি চলছে। এটা কিন্তু তোমার শেষ সুযোগ। তোমরা জানো আজকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, যেটা রাষ্ট্রপতির মাধ্যমে গ্যাজেট পাস হলো, তার মানে এটাও বিশ্ববিদ্যালয় একটা, সো এটাও সামনে পরীক্ষা হবে। এই সুযোগটা কিন্তু আমরা এই ব্যাচে যারা ভর্তি হবে তাদেরকে করে দিব। ঠিক আছে, তারপর ন্যাশনাল, বর্তমান ন্যাশনাল পড়তে হলে তোমার কী করতে হবে, পরীক্ষা দিতে হবে, সেটাও কিন্তু এই ব্যাচে ভর্তি হলে তোমার প্রিপারেশনটা হয়ে যাবে। তার মানে তোমাদের জন্য কিন্তু গ্রেট একটা অপরচুনিটি। তো তোমরা হচ্ছে পেজে নক দিয়ে ডিটেলস জেনে ভর্তি হয়ে যাও। আর টিচার প্যানেল যদি বলো, ভাই এই যে ফ্রি ক্লাস হচ্ছে, 2 তারিখ থেকে ফ্রি ক্লাস হইতেছে, শুরু হয়েছে, বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, সব সাবজেক্টে ক্লাস হচ্ছে। সো ক্লাসগুলো করো, এবং তোমাদের যারা আমাদের আগের পেইড ব্যাচের শিক্ষার্থী আছে বা যা বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছে, তাদের সাথে ডিসকাস করো, ডিসকাস করে দ্রুত ভর্তি হয়ে যাও। ঠিক আছে, ওকে, সো এটা অনেকে আনসার করছো। 29-এ রিক্তা আনসার করছো, থ্যাংক ইউ ভেরি মাচ রিক্তা। দেলোয়ার আনসার করছো, জোবাইর আনসার করছো, ওকে গ্রেট। এবার আমি হচ্ছে এটা সলভ করে দিচ্ছি, কোনো প্রবলেম নাই। আর যারা যারা পারছি থ্যাংক ইউ, তোমাদের জন্য একটা ক্লাব হয়ে যাক। সো ছোট্ট একটা কোয়েশ্চেন ছিল, গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এবার আমরা হচ্ছে যে কোয়েশ্চেনটা সলভ করতে যাচ্ছি, এটা দুইটা টাইপের কোয়েশ্চেন। একটা হচ্ছে কমিশন এবং অংশীদারি ব্যবসা, দুইটা চ্যাপ্টার মার্কস করে দুইটা চ্যাপ্টার থেকে এই প্রশ্নটা দিয়েছে। হ্যাঁ, দুইটা চ্যাপ্টার থেকেই কোয়েশ্চেনটা করছে। তো এবার আমরা এটা আনসার করব। তো দেখো এখানে বলছে কমিশন পরবর্তী, পরবর্তী মানে কি, পরবর্তী মানে হচ্ছে কমিশনটা বাদ দেওয়ার পর অংশীদার ও এর জন্য নির্ধারিত 5% কমিশন, এই 5% কমিশন বাবদ 1000 টাকা পেল সে এক্স এবং জেডের সাথে সম অংশীদার। তাহলে অংশীদারি কারবারের আমার লাভের অংশ বাবদ ওয়াই কত টাকা পাবে, একজনের লাভের অংশ বের করতে বলছে। তাহলে এখানে একজনের কমিশন দেওয়া আছে, কার কমিশন দেওয়া আছে, ওয়াইয়ের। সে 5% কমিশন বাবদ সে কত টাকা পাইছে, 1000 টাকা। তাহলে 1000 টাকা সে পাইতেছে 5% কমিশন বাবদ। তার মানে সে 100%-এ চলে গেলে আমাদের মূল টাকাটা বের হয়ে যাবে, বন্টন কিন্তু মুনাফাটা বের হয়ে যাবে। তাহলে 5 দ্বারা ভাগ করে, 5 দোকানে কত, 10, থাকে কত, 200, 20,000। তাহলে মূল টাকা কত, 20,000। এই 20,000 টাকা হচ্ছে বন্টনকৃত মুনাফা। এটার নাম কি, এটার নাম হচ্ছে বন্টনকৃত মুনাফা, এটার নাম হচ্ছে বন্টন, এটার নাম হচ্ছে বন্টনকৃত মুনাফা। বুঝতে পারছি, এটার নাম হচ্ছে বন্টনকৃত মুনাফা। আপনি গট ইট অর নট? তার মানে এটা হচ্ছে বন্টনকৃত মুনাফা। এবার এক্স, ওয়াই, জেড তিনজনে সমান অংশীদার, এবং আমরা সবাই জানি অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে চুক্তি। বাট
চুক্তি করা নাই। চুক্তি না থাকলে মুনাফার বন্টন করতে হয় ইকুয়ালি। মুনাফা বন্টন করতে হয় সমান হারে, ইকুয়ালি। তাহলে মুনাফা বন্টন করতে হবে সমান হারে। তার মানে ভাইয়া এই 20,000 টাকাকে আমরা এবার 3 ভাগে ভাগ করে দিব। 20,000 টাকাকে আমরা 3 ভাগে ভাগ করে দিব। 3 ভাগে ভাগ করলে দেখো 3 6 18, হ্যাঁ 6,667। তাহলে একজন কত পাবে? একজন পাবে 6,667 টাকা করে। বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে, আমি একটু দেখি যে কে কে কারেক্ট অ্যান্সার দিছো। ওকে, সুবর্ণা যুক্ত হয়েছো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আর তোমরা কিন্তু হচ্ছে যদি কারো কোনো প্রশ্ন থাকে এবং আমাকে বলো, আমাদের গুচ্ছ 2.0 নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারো। ওকে, মিতুর রহমান, রিমা সবাই আনসার করছো। রিমা এখন যুক্ত হয়েছো ক্লাসে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো ক্লিয়ার? ক্লিয়ার হলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। এবার আমরা যে কোশ্চেনটা সলভ করব, তোমরা জানো এই প্রশ্নটা একটু চেনা চেনা লাগতেছে। এই চেনা চেনা লাগতেছে না? কারণ তোমরা সলভ করে আসছো, কিন্তু সংখ্যাটা দেখে মনে হচ্ছে কেমন যেন ছোটো মনে হচ্ছে, তাই না? সো এই কোশ্চেনটা অনেক বড় ছিল, সংখ্যাগুলো ছোটো করে দিয়েছে। যেমন 1,80,000 টাকা তারা 180 লিখে হাজার লিখে দিছে। তো এখানে বলছে যে চলতি সম্পদের পরিমাণ কত টাকা হবে এটা বের করতে বলছে। তো নর্মালি আমরা জানি কার্যকরী মূলধন এবং হচ্ছে চলতি মূলধন অনুপাত, এখান থেকে ম্যাক্সিমাম টাইমে কোশ্চেন আসে, ঠিক আছে? বেশিরভাগ সময় প্রশ্ন আসে এখান থেকে। তো আমরা যদি একটু দেখি, এখানে চলতি মূলধন, এটার আরেকটার নাম হচ্ছে কার্যকরী মূলধন, মনে রাখবা। এই কার্যকরী মূলধন বা চলতি মূলধনের সূত্র হচ্ছে, এই কার্যকরী মূলধন অথবা চলতি মূলধন, এই কার্যকরী মূলধন অথবা চলতি মূলধনের সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায়। তাহলে এই কার্যকরী মূলধন কত দেওয়া আছে? 180। এবার কার্যকরী মূলধন টাকায় দেওয়া আছে 180,000 টাকা। এবার অনুপাতও দেখো 5:2, তাহলে 5 কি চলতি সম্পদ আর 2 কি চলতি দায়। তাহলে 5 হচ্ছে চলতি সম্পদ আর 2 হচ্ছে চলতি দায়। 5 হচ্ছে চলতি সম্পদ আর 2 হচ্ছে কি চলতি দায়। দ্যাটস আমরা বলতে পারি এখানে কার্যকরী মূলধন বের করতে হলে চলতি সম্পদ থেকে যে 5 থেকে 2 মাইনাস করতে হবে। তো করলে দেখো 180 আর এখান থেকে 3 3 6 18 কত আছে? 60 টাকা। এবার বলছে যে চলতি সম্পদের পরিমাণ কত। তো আমার সম্পদ কত আছে ভাই? সম্পদ কত আছে? 5। দায় কত আছে? 2। তাহলে যেহেতু সম্পদ চাইছে 5 দ্বারা গুণ করতে হবে। দায় চাইলে কত হতো? 5 6 30। তার মানে 3 লক্ষ টাকা। হ্যাঁ, 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা, এটা কার্ড অ্যান্সার। এটা কার্ড অ্যান্সার এখানে আমাদের আমরা পেলাম। এখানে কার্ড অ্যান্সার কত টাকা? কার্ড অ্যান্সার পেলাম 3 লক্ষ টাকা। হ্যাভ ইউ গট ইট? বুঝতে পারছি। এবার তাহলে আমার প্রশ্ন, এই কোশ্চেনটা যদি এক্সচেঞ্জ করে দেয় সেক্ষেত্রে আমরা কি পারবো? মনে করে এটা এক্সচেঞ্জ করে দিয়েছে, চলতি দায়ের পরিমাণ কত বলো তো? দায়ের পরিমাণ কত হবে? দায়ের পরিমাণ কত হবে বলো? ওকে, দায়ের পরিমাণ অনেকে বের করছো, যেমন আমাদের শাহরিয়ার খান 1,20,000 টাকা আনসার করছো, থ্যাংক ইউ ভেরি মাচ। তারপর সাদিয়া ইসলাম এ নাম্বার আনসার করছো, মাহফুজ আনসার করছো এ নাম্বার, সরি 120,000 টাকা দায়। জাহানার আলম, তারপর হচ্ছে হৃদয়, নুসরাত, মিতু, গটি দত্ত কি, নিশিতা জাহান, তারপর হচ্ছে রিক্তা, জোবাইর আহমেদ, সবাই আনসার করছে। তারেক হোসেন এখন যুক্ত হয়েছে মাত্র, ওয়ালাইকুম আসসালাম। সাদিয়া 1,20,000। সম্পদ মাইনাস, সরি, চলতি অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পদ ডিভাইডেড চলতি দায়। তাহলে এই যে 5, এই 5 হচ্ছে চলতি সম্পদ, এটা হচ্ছে চলতি সম্পদ, আর এই যে 2 এটা হচ্ছে চলতি দায়। 2টা হচ্ছে কি চলতি দায়। তার মানে চলতি সম্পদ পেলাম আমরা অনুপাতে 5, চলতি দায় পেলাম 2। এবার এখানে দেখো আমরা জানি এটা হচ্ছে কার্যকরী মূলধন টাকায় দেওয়া আছে 1,80,000,
আর অনুপাতে চলতি সম্পদ মাইনাস কি চলতি দায় করলে যে অনুপাতে আসলো 3, অনুপাতে কার্যকরী মূলধন 3 আর টাকায় কত 1,80,000, তাহলে ভাগ করলে কত হয় 3 6 18। দেখো 3 6 কত 18, 60 আসছে। এবার যেহেতু সম্পদ বের করতে বলছে, চলতি সম্পদের পরিমাণ কত আছে 5, এই জন্য 5 দ্বারা গুণ করতে হবে। যদি বলতো চলতি দায়ের পরিমাণ 2, মানে সহজ ভাষায় ভাই চলতি মূলধন দেওয়া আছে টাকা 1,80,000, তুমি অনুপাতে বের করবা 3 আসছে, 3 দ্বারা ভাগ করো। তারপর যদি চলতি সম্পদ চায় চলতি সম্পদ দ্বারা গুণ করবা, যদি চলতি দায় চায় তাহলে চলতি দায় দ্বারা গুণ করবা। হ্যাভ ইউ গট ইট অর নট? ভিডিও থেমে থেমে আসছে, এখানে সব কিছু ঠিক আছে, তুমি একটু দেখো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। ওকে, সো সামনের কোশ্চেনে যাচ্ছি আমরা, পরবর্তী কোশ্চেনে। ওকে, এই কোশ্চেনটা সবাই পারবে, এই কোশ্চেনটা তোমরা নিজেরাই পারবা ঝটপট, জাস্ট 10 সেকেন্ড সময়। এই টাইপের কোশ্চেন তোমাদের এই পর্যন্ত অনেকবার সলভ করানো হয়েছে, 1000বার সলভ করানো হয়েছে, ঠিক আছে? তো সবাই ট্রাই করো ঝটপট, 10 সেকেন্ড সময়। সো দেখি তোমরা পারো কিনা, তারপর আমি সলভ করে দিচ্ছি, সমস্যা নাই। তোমরা নিজেরা সলভ করো, নিজেরা ট্রাই করো। ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে আজকে গ্যাজেট পাস হয়েছে, দেখছো তোমরা? ভাই আমি ক্লাসে ছিলাম, লাইভ ক্লাস নিতেছি তো এই জন্য রেসপন্স করতে পারিনি। কি এত সময় লাগে? শাহাবাদ তারপর শাহরিয়ার আনসার করেছে বি নাম্বার, বাকি যারা আছে এত সময় লাগে কেন? কি বাকিরা কি পারতেছি না? আচ্ছা, অনেকে বলতেছে গট ইট, এটা অর্থ কি? হ্যাঁ, সো কয়েকদিন পর তোমরা ইউনিভার্সিটিতে আসতে যাচ্ছ, সো টিচাররা দেখবা অনেক বেশি ইউজ করবে গট ইট। গট ইট মানে হচ্ছে তুমি কি বুঝতে পারছো? হ্যাঁ, কারণ আন্ডারস্টুড এটা বলতে পারি। সো এই গট ইট অর্থ এটা দ্বারা বোঝা যে তুমি কি বুঝতে পারছো কি না। হ্যাঁ, এটা এখন হ্যাভি গট ইট বলা লাগে না, গট ইট বললে হয়। ওকে ওকে, সো অনেকের আগ্রহ থাকে যে কী বলতেছে স্যারে বারবার, সো ক্লিয়ার তো? ওকে, সো দেন দেখো এখানে হচ্ছে 2/10, এগুলো নিয়ে আমরা অনেক আলোচনা করছি, তারপর অনেকে পারতেছি না। 2/10 এবং এন্ট্রি শর্তে 12,000 টাকা ফেরত এত টাকা আছে, এবং বাকি টাকা বলছে যে 7 দিন সময়ের মধ্যে পরিশোধ করছে, তাহলে ভাতটা কত টাকা হবে? যেহেতু 7 দিন সময়ের মধ্যে পরিশোধ করছে, ডেফিনেটলি সে ভাতটা পাবে, ঠিক আছে? তার মানে ভাইয়া এখানে এই 2/10 মানে কি বলো তো? 2/10 এটা মানে হচ্ছে 10 দিনের মধ্যে ভাতটা টাকা পরিশোধ করলে 2% ভাতটা পাবে। তারপর মনে করো 15/3, সরি আগে 15/3, 15 দিনের মধ্যে ভাতটা পরিশোধ 3% ভাতটা। আর ওই যে 30 বা নিট 30 আছে, এটা দ্বারা বোঝায় যে হ্যাঁ আপনাকে আমি একটা কন্ডিশন দিলাম, আপনি যেহেতু হচ্ছে স্যাসরা বাটপার চোর, হ্যাঁ, তো যদি হচ্ছে আপনি টাকা পরিশোধ না করেন, আপনার থেকে টাকা আদায় করার জন্য আপনাকে আমি একটা সুযোগ দিচ্ছি যে আপনি যদি ভাই 10 দিনের মধ্যে টাকা দেন, তাহলে আপনার জন্য একটা অপরচুনিটি আছে, আপনার জন্য একটা পুরস্কার আছে, সেটা হচ্ছে 2% বাটটা আপনি পাবেন, আপনার 2% টাকা আমার দেওয়া লাগবে না। আর এমনও কন্ডিশন আছে যে আপনাকে কিন্তু 30 দিনের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে, বাট আপনাকে আমি যে সময় দিচ্ছি 10 দিনের মধ্যে পরিশোধ করলে আপনি 2% বাটটা পাবেন।
তো যেহেতু সে 7 দিনের মধ্যে পরিশোধ করছে তাহলে ভারটা পেয়ে যাবে। এখানে আছে 12,000, তো 12,000 থেকে আমার কি করতে হবে, এই যে ফেরতটা আছে 2,000 টাকা, ফেরতটা বাদ দিতে হবে। ধরো আমরা বাদ দিয়ে দিলাম ফেরত 2,000 টাকা, ওকে বাদ দিলাম, বাদ দিলে থাকে কত 10,000। এই 10,000-এর উপরে সে কি করবে 2% বাট্টা পাবে, কত 2% বাট্টা পাবে, যেহেতু বাট্টাকালীন সময়ের মধ্যে এসে পরিশোধ করছে। তাহলে কত হয় 200 টাকা, কত টাকা 200 টাকা। ওকে, যারা যারা আমরা 200 টাকা আনসার করছি অল আর কারেক্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। বি নাম্বারটা সবাই আনসার করতে পারছি কিনা দেখি। ক্লিয়ার, বুঝতে পারছি তো? এটা ক্লিয়ার, সবাই বুঝতে পারছি? সবার ক্লিয়ার কনসেপ্ট? এটা আমি আরও শুরুর দিকে দেখলাম যে তোমরা পারো কি না, কারণ হচ্ছে এটা অনেক ইজি একটা প্রশ্ন ছিল, এই জন্য এটা শুরুর দিকে আমি আনসার করে দেইনি, নিজে থেকে দেই নাই। ওকে, সো দেন আমরা চলে যাবো পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 32। তো এটা দেখো, এটা হচ্ছে কি বলছে, এবার বলছে 4 বছর মেয়াদে অগ্রিম বীমা প্রিমিয়াম 1,000 টাকা হলে প্রথম বছরের শেষে স্থিতিপত্রে কত টাকা উদ্বৃত্ত থাকবে। এখন দেখো 4 বছর মেয়াদে অগ্রিম বীমা প্রিমিয়াম 1,000 টাকা, তাহলে এক বছরে কত আসছে, এক বছরে আসছে কত টাকা 250 টাকা, কত টাকা আসছে 250, হ্যাঁ ধরো 250 টাকা। এখন এটা হচ্ছে এক বছরের খরচ, তো নর্মালি এটা হচ্ছে বিমা না, এই বিমা বাবদ মনে রাখবা, বিমা বাবদ যে খরচটা হবে, খরচ আমরা দেখাবো আয় বিবরণীতে, খরচ দেখাবো কোথায় আয় বিবরণীতে, খরচটা আমরা দেখাবো আয় বিবরণীতে। আর এখানে খরচ হচ্ছে কত 250 টাকা, তাহলে 1,000 থেকে যদি হচ্ছে তুমি 250 টাকা মাইনাস করো, এখানে আরও 750 টাকা থাকতেছে, এটা হচ্ছে অগ্রিম বিমা। এই অগ্রিম বিমাটা হচ্ছে একটা সম্পদ, আর সম্পদ দেখাতে হবে আর্থিক অবস্থার বিবরণীতে। সম্পদ কোথায় দেখানো হয়, সম্পদ দেখানো হয় আর্থিক অবস্থার বিবরণীতে, সম্পদটা দেখানো হয় আর্থিক অবস্থার বিবরণীতে, সম্পদ দেখানো হয় আর্থিক অবস্থার বিবরণীতে। ঠিক আছে, তাহলে ওরা বলছে যে প্রথম বছরের শেষে স্থিতিপত্রে উদ্ধৃত থাকবে কত, মানে স্থিতিপত্রে আর্থিক অবস্থার বিবরণীতে উদ্ধৃত পত্রে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কত টাকা উদ্ধৃত থাকবে। এক বছরে যে খরচটা হয়েছে 250 টাকা, এই খরচটা বিমা বাবদ যে খরচ হয়েছে আমরা এই খরচটাকে মাইনাস করে দিব। হ্যাঁ, আমাদের বিমা বাবদ যে খরচটা হয়েছে খরচকে আমরা মাইনাস করে দিব, বাকি যে 750 টাকা থাকে এটা আমার অগ্রিম, এটা আমার সম্পদ, এটাকে আমরা সম্পদ হিসাবে লিখবো, কত টাকা 750 টাকা। এবং এই সম্পদটা দেখাতে হয় আর্থিক অবস্থার বিবরণীতে বা উদ্ধৃত পত্রে সম্পদ পাশে। ঠিক আছে, উদ্ধৃত পত্রের কোন পাশে, সম্পদ পাশে। ঠিক আছে, ওকে সাদি আনসার করছে বি নাম্বার, ফাতেমা, মুসরাত, জাবিন, আমিনা সবাই আনসার করছে বি নাম্বার। ওকে গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে 750 টাকা। ওকে, আমাদের আজকে তো স্টুডেন্ট বেশি ক্লাস করতেছো, আমাদের 2.0-তে কে কে ভর্তি হয়েছো, গতকালকে অনেকে রেসপন্স করছো, তোমাদের মধ্যে কে কে আছো 2.0-তে ভর্তি আছো, একটু রেসপন্স করো। ওকে, দেন পরবর্তী কোশ্চেনটা দেখবো, এই কোশ্চেনটা পড়ো, এই কোশ্চেনটা আমরা শেষের দিকে একটু দেখবো। বলছে কি নগদ প্রাপ্তি কত হাজার টাকা, মানে নগদ প্রাপ্তিটা বের করতে বলছে। তো নর্মালি দেখো এখানে হচ্ছে বিবি দেনাদার, দেনাদার সবসময় ডেবিট যে প্রকাশ করে তোমরা জানো, দেনাদার অলওয়েজ ডেবিট, দেনাদার অলওয়েজ কি ডেবিট জের প্রকাশ করে, দেনাদার হচ্ছে সবসময় ডেবিট জের প্রকাশ করে। দেনাদার কোন ধরনের জের প্রকাশ করে, দেনাদার ডেবিট জের প্রকাশ করে। তাহলে এখানে দেনাদার কত আছে শুরুতে, বছরের শুরুতে দেনাদার আছে কত, বছরের শুরুতে দেনাদার আছে তোমার 62,000 টাকা। দেন ধারে বিক্রয় যদি করো, ধারে বিক্রয় করলে কি হবে, ধারে বিক্রয় করলে দেনাদার বৃদ্ধি পাবে। তো দেখো এখানে লেখা আছে বছর শেষে, হ্যাঁ আরও 1 ঘন্টা। দেখো বিক্রয় লব্ধ অর্থ আছে, তার মানে ধারে বিক্রয়টা কি হবে, ধারে বিক্রয়টা যোগ হবে এখানে,
ধারে বিক্রয় কি হবে, যোগ হবে। কত আছে, 3,000 টাকা, তাহলে কত হয় 362 টোটাল দেনাদার। এখান থেকে সমাপনী দেনাদার বাদ দাও, সমাপনী দেনাদার কত আছে 42,000, 42,000 মাইনাস করে দাও, মাইনাস করলে কত থাকে 3,20,000। এটা হচ্ছে নগদ প্রাপ্তি, দেনাদার বাবদ কত, নগদ প্রাপ্তি। আমিনা, হৃদয়, রিক্তা, জোবায়ের, নুসরাত সবাই অ্যান্সার করছে। ওকে, সবাই সি নাম্বার আনসার করছো, আর সবাই বুঝতে পারছি তো? ওকে জি স্যার, ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। সো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 34। সো এটা এটা কিন্তু নিজেরাই পারবে, এটা জাস্ট পার্সেন্টেজের খেলা। তো তোমরা জানো 100%, আর যদি এক্সট্রা থাকে তাহলে সেটা হচ্ছে তোমার জন্য অগ্রিম। হ্যাঁ, তাহলে এখানে 120% দেওয়া আছে, তার মানে ভাইয়া 120%-এর মধ্যে এখানে 20% কি, 20% হচ্ছে অগ্রিম, 20% কি তাহলে অগ্রিম। হ্যাঁ, 20% অগ্রিম। তো কি বলছে যে 120% হিসাবে প্রদত্ত ভাড়া, মানে ভাড়া বাবদ ব্যয় 30,000 টাকার মধ্যে অগ্রিম কত, অগ্রিমটা বের করতে হবে। তাহলে এখানে টাকা কত 30,000, এই 30,000 120 দ্বারা ভাগ করো, 120 দ্বারা ভাগ করলে 250 হয়। এই 250কে যেহেতু অগ্রিম কত 20% শুধু এখানে, তাহলে 20 দ্বারা গুণ করো, 20 দ্বারা গুণ করলে 25 দোকানে কত 50, আর শূন্য কাটা 2টা, কত টাকা 5,000 টাকা। এই 5,000 টাকা তাহলে এখানে হচ্ছে অগ্রিম ভাড়া, 5,000 টাকা কি তাহলে এখানে অগ্রিম ভাড়া। হ্যাভ ইউ গট ইট? তো দেখো এগুলো জাস্ট প্র্যাকটিস 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 করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, তোমরা সবাই জানো। তার মানে যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তুমি বস হয়ে যাবে, তত বেশি পরীক্ষার হলে কনফিডেন্স থাকবে। তার মানে বেশি বেশি প্র্যাকটিস, বেশি বেশি ভালো রেজাল্ট, তাই না? অনেকে যে দেখবা আমাদের যখন মার্কেটিং পড়াতো কলেজে, আমাদের টিচার এমনভাবে পড়াতো বেশি বেশি বিক্রয়, মানে বেশি বেশি উৎপাদন, যত বেশি উৎপাদন তত বেশি বিক্রয়। তার মানে বেশি বেশি উৎপাদন, বেশি বেশি বিক্রয়, আর বেশি বেশি বিক্রয় মানে বেশি বেশি মুনাফা। ঠিক আছে? সো যত বেশি বেশি প্র্যাকটিস করবা তত বেশি তুমি ভালো করতে পারবা, তোমার রেজাল্টটা কি তত ভালো হবে। তো এগুলো অনেক ইজি। অনেক সময় দেখবা যে এবার বিসিএস এর প্রশ্ন আসছে এরকম যে 0,0,0,5, তারপরে 0,0,0,5, এগুলো কত হবে? তো এগুলো জাস্ট হচ্ছে ক্যালকুলেশন, পার্সেন্টেজ থাকবে, এইগুলো থাকবে। তো এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে, যত বেশি প্র্যাকটিস করবা দেখবা যে এই ধরনের ম্যাথগুলো তুমি ইজিলি সলভ করতে পারবা। আমরা নেক্সট কোশ্চেন দেখতেছি, কোশ্চেন নাম্বার 35। সো এবার আমরা বের করব যে বিক্রয় হলে মোট লাভ কত টাকা। সো মোট লাভ আমরা সবাই পারি, পারি না? এটা হচ্ছে পণ্যের ক্রয় বিক্রয় হিসাবে জাস্ট 1 নাম্বার ধাপ। প্রথম ধাপটা সবচেয়ে সহজ ধাপ হচ্ছে মোট লাভ, তারপরে পরিচালন মুনাফা, তারপরে নিট লাভ। তার মানে 1, 2, 3 তিনটে স্টেপের মধ্যে প্রথম স্টেপটা, এটা পানির মতো সহজ। জাস্ট সবাই একবার করে একটু ট্রাই করি। তো এখানে দেখো বিক্রয় মূল্য কত আছে,
বিক্রয় মূল্য আছে 400 টাকা, এগুলো সব কিন্তু তোমাদের গুচ্ছের প্রশ্ন। আর বিক্রয় পণ্যের ব্যয় বা বিক্রিত পণ্যের ব্যয়ও দেওয়া আছে এখানে। $310 বিক্রিত পণ্যের ব্যয় কত? 310। তাহলে এখানে এটা হচ্ছে মোট লাভ। আমি মোট লাভ তোমাদেরকে ক্যালকুলেশন করে দিলাম, মোট লাভটা ক্যালকুলেশন করে দিলাম, তাহলে তুমি নিট লাভ বের করো। আমি মোট লাভ ক্যালকুলেশন করে দিয়েছি, তাহলে তোমরা এবার নিট লাভ কত হবে এটা বের করো। তোমাদের কাছে প্রশ্ন নিট লাভ কত হবে, নিট লাভ কত হবে এটা বের করো। তো এই যে প্রশ্নগুলো সলভ করতেছো, এই কঠিন প্রশ্নের মাঝেও মাঝে মাঝে কিছু সহজ কোশ্চেন তোমরা পাবে। হ্যাঁ, এই জন্য ব্যালেন্স করে পড়তে হবে। হ্যাঁ, দুই টাইপ, কঠিন সহজ দুইটা মিলাই কিন্তু প্রশ্ন আসে অ্যাডমিশন টেস্টে। সো কঠিন যেমন আছে, সহজগুলো স্কিপ করা যাবে না, এইগুলো কি করতে হবে, পড়তে হবে। ওকে, 3590 টাকা মোট লাভ বা মোট মুনাফা আমরা লিখলাম, গ্রোস প্রফিট। হ্যাঁ, গ্রোস প্রফিট হচ্ছে 90 টাকা। তাহলে নিট লাভ কত? আমাদের শাহরিয়ার আজকে ভালো রেসপন্স করতেছে, একদম সবার আগেই কার্ড আনসার বের করতেছে, গ্রেট মাশাল্লাহ। সো 30 টাকা, ইয়েস। নুসরাত 30 টাকা, আসরিফা 30 টাকা, নিশিতা, তারেক হোসাইন, আকাশা মণি এবং সাদিয়া ইসলাম সবাই লিখছে 30 টাকা। ইয়েস, এক্স্যাক্টলি কারেক্ট। জুবাইর আহমেদ 30 টাকা, ইসরাত। ওকে, গ্রেট। তার মানে ভাই আমরা মোট লাভ বের করলাম 90 টাকা। এখন পরিচালন ব্যয় শুধুমাত্র ডিরেক্টলি বলাই আছে, আর এক্সট্রা কোনো পরিচালন ব্যয় নাই, 60 টাকা। তাহলে কত হয়? 30 টাকা। এখন যদি বলি যে এখানে করের হার হচ্ছে 30%, তাহলে কর বাদ নিট মুনাফা কত পারবো? করের হার মনে করো 30%, তাহলে কর পরবর্তী নিট মুনাফা কত, এটা কি পারবো? করের হার 30%, তাহলে কর পরবর্তী নিট লাভ কত হবে বলো? তো দেখো এখানে আমরা পাইছি 30, এটা 30 টাকা, 30% কত হয়? 3 3 9, কয় টাকা? 9 টাকা। হ্যাঁ, 9 টাকা হইলে এই 30 থেকে 9 মাইনাস করো, কত হয়? 21 টাকা। তার মানে কর বাদ নিট মুনাফা কত? কর বাদ নিট মুনাফা হচ্ছে কয় টাকা? কত হবে? তো কর বাদ নিট মুনাফাটা বের করতে হবে। হ্যাভ ইউ গট ইট অর নট? ওকে, আমি জানি এটাও তোমরা আনসার করতে পারবা। ইয়েস, সবাই লিখতেছে 21 টাকা। ইয়েস, এক্স্যাক্টলি কারেক্ট। আমি বুঝলাম, খুলে গেল বারবার। ওকে, সো নেক্সট কোশ্চেন নাম্বার 36। দেখো এই চমৎকার প্রশ্নগুলো কিন্তু গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন এবং আমরা সবাই পারতেছি। হ্যাঁ, সো এটা কিন্তু পজিটিভ একটা সাইড। তুমি দেখবা যে কোশ্চেন প্র্যাকটিস করলে তুমি নিজে নিজে পারতেছো, কনসেপ্ট ক্লিয়ার থাকলে। আর স্পেসিফিকভাবে যেই টপিকটা তোমার প্রবলেম বেশি হয়, হয়তো তুমি এক্সাম দিয়ে এটা আইডেন্টিফাই করতে পারতেছো, ওই টপিকগুলো একটু ভালো করে পড়বা এবং কনফিউশন টার্মগুলো এক জায়গায় লিখবা, তাহলে এই কোশ্চেনগুলো নিজে নিজে সলভ করতে পারবা। এবার দেখো 12% হারে কী করছে? 12% হারে হচ্ছে তোমার এখানে 5,000 টাকার এক বছরের 400 টাকার সুদ আদায় হয়েছে। তাহলে বিনিয়োগের অনাদায়ী সুদের পরিমাণ কত? এবার সুদ রেও মিলে বা কোশ্চেনে দেওয়া আছে 400 টাকা, আর সুদের হার কত দেওয়া আছে? সুদের হার দেওয়া আছে এখানে 12%, কত টাকার? 5,000 টাকা। তার মানে এই 5,000 টাকার যদি আমি 12% সুদ বের করি, তাহলে কত হবে? ধরো আমরা বের করলাম 5 12 কত? 60। কত টাকা হয়েছে? 600 টাকা। আমার মোট সুদের পরিমাণ আছে 600 টাকা, কিন্তু ভাইয়া পুরা রেও মিলে কত দেওয়া আছে? রেও মিলে দেওয়া আছে 400 টাকা। তার মানে টোটাল সুদের পরিমাণ ছিল 600 টাকা, রেও মিলে আছে 400 টাকা। তার মানে বাকি 200 টাকা, এই 200 টাকা কোথায় গেল? এই 200 টাকাই হচ্ছে বকেয়া, বা এই 200 টাকার নামই হচ্ছে কি অনাদায়ী সুদ। বুঝতে পারছি? এই 200 টাকার নামই হচ্ছে কি অনাদায়ী সুদ। আর এই অনাদায়ী সুদ যদি প্রশ্ন আসে, এটা থেকে যদি তারা কোশ্চেন করে, তখন কিন্তু ডিরেক্টলি এই প্রশ্নটা দিবে না, কারণ এই বছর যেভাবে চেঞ্জ আসছে কোশ্চেন প্যাটার্নে, ডিরেক্টলি কোশ্চেন কমন পাওয়ার পসিবিলিটি কিন্তু অনেক কম। স্ট্রাকচার চেঞ্জ করে দিবে। সেক্ষেত্রে কী দিতে পারে যে এই অনাদায়ী সুদ এটা তুমি কোথায় দেখাবে? এটা দেখাতে হবে আর্থিক অবস্থার বিপরীতে চলতি সম্পদ হিসাবে। তার মানে চলতি সম্পদটা দেখানো হয় কিভাবে? এটা হচ্ছে তারল্য অনুসারে দেখানো হয়। তারল্যটা কি? যে সম্পদটা যত তাড়াতাড়ি নগদ টাকায় রূপান্তর করা যায় সেটা তত ভালো তরল সম্পদ। মনে করে কাঁচা টাকা, তরল পানি, ঠিক আছে? সো এই সিকোয়েন্সগুলো মনে রাখবা।
একটা কোশ্চেন তুমি যখন সলভ করবে এটার A to Z মনে রাখতে হবে, মনে রাখতে পারলে তুমি ইনশাল্লাহ পারবা। ঠিক আছে, আমরা লাস্ট আরেকটা প্রশ্ন সলভ করবো, দেন হচ্ছে শেষ করে দেবো ইনশাল্লাহ। ওকে, সো এটা খুবই সহজ একটা কোশ্চেন। তো শেষ প্রশ্নটা তোমরা নিজেরাই আনসার করো, আমি একটু জাস্ট কিছু ক্লু দিয়ে দিচ্ছি এবং একটু বলে দিচ্ছি যাতে আনসারটা বের করতে পারো। সেটা হচ্ছে এই যে নগদ প্রবাহ বিবরণীর 3টা কার্যক্রম আছে, হ্যাঁ, 1 2 3। প্রথমত পরিচালন সংক্রান্ত কার্যক্রম, নাম্বার 2 বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম, নাম্বার 3 অর্থায়ন সংক্রান্ত কার্যক্রম। তাহলে বলো এই যে পুরাতন যন্ত্রপাতি বিক্রি করছে এটা কোন ধরনের কার্যগুলির মধ্যে যাবে বা পড়বে? নিজের আনসার করতে থাকো, দেখি কে কে পারো। এটা সবাই পারবে আশা করি। আর যাদের কনসেপ্ট ক্লিয়ার না তাদের জন্য একটু পরে আমি একদম সুন্দর করে ব্যাখ্যা করে দিব। ওকে, সো আমাদের জিএসটি 2.0 ভর্তি চলছে, হ্যাঁ, জিএসটি 2.0-তে এই ব্যাচে ভর্তি চলছে। আমরা কিন্তু 15ই ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু করব। 15ই ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু হবে। এখন ডিসকাউন্টে ভর্তি চলছে, ঠিক আছে? সো তুমি যদি এখন নক দাও 3000 টাকার কোর্স মাত্র 1499 টাকা নিতে পারবে, মাত্র 1499 টাকা নিতে পারবে। আর তোমার জন্য কিন্তু একটা গ্রেট অ্যান্ড গোল্ডের অপরচুনিটি অপেক্ষা করতেছে। সবাই আমাদের এখানে অলরেডি হচ্ছে অনেক শিক্ষার্থী ভর্তি হয়ে গেছে, সো তারা ওই ফ্রি ক্লাসগুলো করতে পারতেছে। এখন তো আমরা ফ্রি ক্লাস দিতেছি প্রত্যেকটা সাবজেক্টের। দেন আমরা মূল ক্লাস শুরু করবো 15 তারিখ থেকে। ডিসকাউন্টে ভর্তি চলছে। টিচার প্যানেল বলতে আমরা এখানে, আমি অ্যাকাউন্টিংয়ের জন্য আসছি, শিমুল স্যার আছে, ইংরেজির জন্য মহাসিন স্যার, বাংলার জন্য সুফিয়ান স্যার আছে, এবং ম্যানেজমেন্টের জন্য দেলোয়ার এবং ইস্তিয়াক আছে। সো তোমাদের বেস্ট মেন্টর প্যানেল নিয়ে কিন্তু আমাদের এই ব্যাচটি সাজানো হয়েছে। তো যারা হচ্ছে ভর্তি হও নাই দ্রুত ভর্তি হয়ে যাও। হ্যাঁ, যদিও ইচ্ছা ছিল আজকে অনেকগুলো প্রশ্ন সলভ করাও, অ্যাটলিস্ট 50 পর্যন্ত যাব, কিন্তু পসিবল হচ্ছে না। তোমাদের এখনই আরেকটা ক্লাস আছে, সেটা হচ্ছে ইংরেজি ক্লাস। এটাও গুচ্ছের জন্য সেম স্টুডিওতে ক্লাস হবে, সেই জন্য আমার বের হতে হবে। আরেকটা ক্লাস একটু পরে শুরু হবে, তো সবাই ওই ক্লাসটা দেখবা। আর যারা ভাইয়াপুরা এখনও ভর্তি হই নাই দ্রুত ভর্তি হয়ে যাও, তোমার জন্য কিন্তু অনেক অপরচুনিটি আছে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, এটারও গ্যাজেট প্রকাশ হলো, হ্যাঁ, রাষ্ট্রপতি কর্তৃক, তার মানে এটাও একটা ইউনিভার্সিটি, এখানেও তোমরা পরীক্ষা দিয়ে ভর্তি হতে পারবা। পাশাপাশি ন্যাশনাল ইউনিভার্সিটি আছে, সেখানেও বর্তমানে কী করা লাগে, পরীক্ষাতে ভর্তি হওয়া লাগে। সেই ব্যাচে ভর্তি হলে কিন্তু তোমার বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করতে পারবা একদম। যারা এতদিন পড়াশোনা করেনি তাদের জন্য সুযোগ আছে, আর যারা পড়াশোনা করছি এতদিন তাদেরও কোশ্চেন প্যাটার্ন অনুসারে বিগত সালের কোশ্চেন প্র্যাকটিস করতে পারবা, গাইডলাইনের মধ্যে থাকতে পারবা, সঠিক একটা কোর্স প্ল্যানের মধ্যে নির্দিষ্ট দামে কোর্সটা শেষ করতে পারবা, এক্সাম দিতে পারবা। ঠিক আছে, তো থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আর স্পেশালি থ্যাঙ্কস আমাদের যারা পেইড ব্যাচের শিক্ষার্থী আসি, একদম শুরু থেকে ক্লাস করতেছি, আর যারা হচ্ছে বারবার বিভিন্ন বিষয়ের পরীক্ষা দেওয়া সত্ত্বেও ভালো একটা রেজাল্ট হচ্ছে না এক্সপেকটেশন অনুসারে, সো তাদের জন্য বলবো যে শেষ সময়টা একটু ভালোভাবে কাজে লাগাও আর শেষ পর্যন্ত লেগে থাকো। ঠিক আছে, সো ইনশাআল্লাহ ভালো কিছু হবে এবং শেষটা তোমাদের সবার সুন্দর হবে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকি ভাইয়া, পুরা সুস্থ থাকি। আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, টাটা।